হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওতে উইন্ডোজের দুটি ডিফল্ট সফটওয়্যারের এ টু জেড কাজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দুটি সফটওয়্যার হলো নোটপ্যাড আর ওয়ার্ডপ্যাড। এই সফটওয়্যারগুলি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার সাথে সাথেই আমাদের মেশিনে কিন্তু বাই ডিফল্টভাবেই ইনস্টল হয়ে যায়। সো আর দেরি না করে এই সফটওয়্যারের কাজগুলি দেখে নেওয়া যাক। আমরা প্রথমে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তার নাম হলো নোটপ্যাড। এই নোটপ্যাড সফটওয়্যারটি আমরা নানা রকম নোট লেখার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি। তো এই নোটপ্যাড সফটওয়্যারটিকে আমরা ওপেন করব কিভাবে? নোটপ্যাড সফটওয়্যারটিকে আমরা তিনটিভাবে ওপেন করতে পারি। ফার্স্ট মেথড হলো আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা এর নিচের দিকে আমরা অল প্রোগ্রামস নামে একটি অপশন দেখতে পাবো। এই অল প্রোগ্রামস অপশনে ক্লিক করব। অল প্রোগ্রামস অপশনে ক্লিক করলেই আমরা অ্যাক্সেসরিজ নামে একটি ফোল্ডার কিন্তু এখানে দেখতে পাবো। এই অ্যাক্সেসরিজ ফোল্ডারে ক্লিক করব। অ্যাক্সেসরিজ ফোল্ডারের মধ্যে আমরা নোটপ্যাড অপশনটিকে পাবো। তো আমরা এখান থেকে নোটপ্যাড সফটওয়্যারটির উপর ক্লিক করলেই আমার সামনে কিন্তু নোটপ্যাড সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই হলো ফার্স্ট মেথড। আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। সেকেন্ড মেথড হলো আমরা আবারও স্টার্ট বাটনে ক্লিক করব। এরপর নিচের দিকে একটি সার্চ বার দেখতে পাবো। এই সার্চ বারের মধ্যে আমরা নোটপ্যাড কথাটি লিখে দেব। নোটপ্যাড লিখে দেওয়ার পরে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি নোটপ্যাড সফটওয়্যারটি আমাদের সামনে চলে এসেছে। আমরা এখান থেকেও ক্লিক করে আমরা নোটপ্যাড সফটওয়্যারটিকে ওপেন করে দিতে পারি এবং এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। থার্ড বা সর্বশেষ আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব। প্রেস করার পর আমরা এই বক্সের মধ্যে নোটপ্যাড কথাটি লিখে দেব। এরপরে সিম্পলি আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলেও আমরা দেখছি আমাদের সামনে কিন্তু নোটপ্যাড সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই তিনটি মেথডের মধ্যে যে মেথডটি সহজ সেই মেথডটাকে ইউজ করে তোমরা নোটপ্যাড সফটওয়্যারটিকে ওপেন করতে পারো। নোটপ্যাড সফটওয়্যারটিকে ওপেন করে নেওয়ার পর আমরা উপরের দিকে কিছু অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর নাম কি সেটা আমি বলবো। প্রথমে যেটা আছে নোটপ্যাড বলে লেখা আছে আনলিস্টেড নোটপ্যাড, এই বারটিকে বলা হয় টাইটেল বার। উপরে যে সর্বপ্রথম যে বারটি আছে সেই বারটিকে বলা হয় টাইটেল বার এবং টাইটেল বারের ডান দিকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমে অপশনটি হচ্ছে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ। এইটির মাধ্যমে কি করা হয়, আমরা যদি এই প্রথমে অপশনটায় ক্লিক করি তাহলে আমরা দেখছি আমাদের নোটপ্যাড সফটওয়্যারটি কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। কোথায় হয়ে গেছে না টাস্ক বারের মধ্যে। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানটাই টাস্ক বারের মধ্যে কিন্তু মিনিমাইজ হয়ে আছে। আমরা যদি আবারও এখানে ক্লিক করি আমাদের সামনে কিন্তু নোটপ্যাড সফটওয়্যারটি কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাবে। সেকেন্ড অপশন আছে রিস্টোর ডাউন। এর কাজ কি, এই অপশনে ক্লিক করলে আমার সামনে কিন্তু নোটপ্যাড সফটওয়্যারটি ছোট হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এই অপশনটা ক্লিক করি আমার সামনে নোটপ্যাড সফটওয়্যারটি কিন্তু আবার বড় হয়ে যাচ্ছে, ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। ওকে, এবং থার্ড অপশন আছে ক্লোজ। এই ক্লোজ বাটনে ক্লিক করে আমরা নোটপ্যাড সফটওয়্যারটিকে কিন্তু একেবারে বন্ধ করে দিতে পারি। তো আমি আবার নোটপ্যাড সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। স্টার্ট মেনুতে ক্লিক করব এবং সার্চ বারে টাইপ করব নোটপ্যাড। এরপর আমরা নোটপ্যাড সফটওয়্যারটিকে ওপেন করে নেব। আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। তাহলে প্রথমেরটা জানা গেল। প্রথমের বারটির নাম হলো টাইটেল বার। টাইটেল বারের নিচে থাকে মেনু বার, যেখানে আমরা ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প অপশন দেখতে পাচ্ছি। এই জায়গাটিকে বলা হয় মেনু বার। এবং মেনু বারের নিচে যে হোয়াইট এরিয়াটা আছে এই জায়গাটিকে, যেখানে আমরা নোট লিখবো বা নানা রকম কাজ করব, এই জায়গাটিকে বলা হয় ওয়ার্কিং এরিয়া, মানে কাজের জায়গা। ওকে, টাইটেল বার, মেনু বার অ্যান্ড ওয়ার্কিং এরিয়া। এরপর আমরা প্রত্যেকটা মেনুর কাজ দেখব। এখানে যতগুলো মেনু আছে প্রত্যেকটা মেনুর মধ্যে কিছু সাব মেনু আছে, সেইগুলোর সবই কাজ দেখব আমরা। তার জন্য আমরা প্রথমে কিছু টাইপ করে নেব। আমি টাইপ করে নিচ্ছি। আমি এখানে একটি সেন্টেন্স টাইপ করে নিয়েছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। এই সেন্টেন্সের মধ্যে ইংলিশের এ থেকে জেডের মধ্যে 26টি লেটারই কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আছে। তোমরা পজ করে দেখে নিতে পারো।
তো আমরা এই সেন্টেন্সটি টাইপ করে নেওয়ার পর আমাদের ফাইল মেনুর কিছু কাজ আমরা দেখে নেব। এই মেনুর মধ্যে যা যা আছে, প্রথমে নিউ, তারপর ওপেন, তারপর সেভ, সেভ অ্যাজ, পেজ সেটআপ, প্রিন্ট অ্যান্ড এক্সিট। তো প্রথমে আমরা সেভ অপশন থেকে শুরু করব। আমরা যদি এই লেখাটিকে সেভ করে রাখতে চাই তাহলে কিভাবে সেভ করব সেটাই প্রথমে দেখব। আর সেভ কেন করব? সাপোজ ধরো তোমাদের অফিসের বস তোমাকে কিছু একটা কাজ দিয়েছে এবং তুমি সেই কাজটি আজকে টোটালি কমপ্লিট করতে পারলে না, ঠিক আছে, এখনো হয়তো তোমার কাজটি করতে এখনো হয়তো বেশ কিছু সময় লাগবে। তখন তুমি কি করবে, সেই লেখাটি যদি তুমি সেভ করে রেখে দাও তাহলে নেক্সট দিন এসে তুমি তারপর থেকে কিন্তু সেই কাজটি করতে পারবে। সেই জন্য সেভ করে রাখা অত্যন্ত জরুরি। তো আমরা সেভ করব কি করে? আমরা ফাইল মেনুতে ক্লিক করব, এরপর সেভ বাটনে ক্লিক করব, সেভ অপশন যেখানে দেখতে পাচ্ছি সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি উইন্ডো এইভাবে খুলে যাবে। এই উইন্ডোর মধ্যে কাজ কি, প্রথমে তুমি যে লেখাটি সেভ করতে চাইছো সেই লেখাটি কোথায় সেভ করতে চাইছো সেই লোকেশনটা তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমি আমার লেখাটিকে ডেস্কটপে সেভ করতে চাইছি। তো এখানে দেখো বাঁদিকে দেখা আছে ডেস্কটপ, এই ডেস্কটপ অপশনে প্রথমে আমাকে ক্লিক করতে হবে। মানে ডেস্কটপ মানে বাইরে, যেটা আমার প্রথমেই কম্পিউটার খুললে দেখা যায় সেই জায়গাটাকে বলা হয় ডেস্কটপ। আমরা প্রথমে লোকেশন ডেস্কটপ সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আছে ফাইল নেম। তুমি যে ফাইলটাকে তুমি ডেস্কটপে সেভ করতে চাইছো এই নোটপ্যাড ফাইলটিকে, সেই ফাইলটির নাম কি দিতে চাইছো। তো আমরা এখানে একটি নাম দিয়ে দেবো। আমি সাপোজ নাম দিলাম ABC। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করব। তাহলেই এই নোটপ্যাডের ফাইলটা কিন্তু আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। বুঝবো কি করে? আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নোটপ্যাডের ফাইলটি কিন্তু ডেস্কটপে ABC নামেই কিন্তু সেভ হয়ে আছে। আমি যদি এটাকে আবার ওপেন করি তো আমরা যে লেখাটি লিখেছি সেই লেখাটি কিন্তু এই নোটপ্যাড ফাইলটির মধ্যে হয়ে আছে। তো আমি এটাকে ওপেন করে দেখি। ওপেন করার জন্য আমাকে এই নোটপ্যাড ফাইলটির ওপর ডবল ক্লিক করব। আমি এই ফাইলটিকে ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে লেখাটি আমরা সেভ করেছিলাম সেই লেখাটি কিন্তু এই নোটপ্যাড ফাইলটির মধ্যে রয়ে গেছে। ওকে, আশা করি সেভ অপশনের কাজ বুঝতে পেরেছো আর কিভাবে করতে হয় সেটাও আশা করি বুঝতে পেরেছো। এরপরে ফাইল মেনুর মধ্যে আমরা নিউ অপশনে ক্লিক করব। আমি চাইছি এই পেজের মধ্যে আমি আর কাজ করব না, আমি একটি নতুন পেজ নেব, সেখানে আবার আমি নতুন করে কিছু লিখতে চাইছি। এই পেজের মধ্যে আমি আর কিছু লিখবো না। তার জন্য আমরা কি করব, ফাইল মেনুতে ক্লিক করে আমরা নিউ অপশনে ক্লিক করব। আমরা নিউ অপশনে যেই ক্লিক করব আমাদের সামনে একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি এই নিউ অপশনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি মুছে গেছে এবং আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এর পরের অপশন আছে ফাইল মেনুর মধ্যে ওপেন। ওপেন অপশনের মধ্যে আমরা কোনো কিছু আগে সেভ করা কোনো ফাইলকে কিন্তু আমরা ওপেন বা খুলতে পারি, ঠিক আছে। তো আমাদের ফাইলটি যে কী নামে সেভ ছিল, ABC নামে সেভ ছিল, সেই ফাইলটি কিন্তু আমরা ওপেন করে আবারও দেখতে পারি সেই ফাইলটি কি আছে। তো আমরা ওপেন করব কি করে, আমরা ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পর ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করলেই আমরা কোথায় আমাদের ফাইলটা সেভ ছিল, ডেস্কটপে। তো আমরা বাঁদিক থেকে ডেস্কটপ লোকেশনটা সিলেক্ট করে নেব। এরপর এই ডেস্কটপের মধ্যে কি নামে সেভ ছিল, ABC নামে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ABC নামে আমাদের কিন্তু ফাইলটি কিন্তু রয়েছে। আমরা এই ফাইলটির উপর ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু সেই ফাইলটি ABC নামে যে নোটপ্যাড ফাইলটি ছিল সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। এই ছিল ওপেন অপশনের কাজ। তাহলে আমরা দেখতে পেলাম নিউ অপশনের কাজ কি, ওপেন অপশনের কাজ কি, সেভ অপশনের কাজ কি। এর পরের অপশন আছে সেভ অ্যাস। সেভ আর সেভ অ্যাসের মধ্যে ডিফারেন্স কি সেটা আমাদের বুঝতে হবে। প্রথমে সেভ, আমরা যদি এই সেন্টেন্সের মধ্যে আরও যদি কিছু যোগ করি, আমরা ধরো এখানে যোগ করে দিচ্ছি পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। আমরা এই লেখাটির মধ্যে পূর্ব বর্ধমান কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল লেখাটি লিখেছি। আমরা যদি ফাইল থেকে সেভে ক্লিক করি তাহলে কিন্তু এই সেন্টেন্সটির মধ্যে এটিও কিন্তু নতুন করে সেভ হয়ে যাবে। এটি আলাদা করে সেভ হচ্ছে না, এই ফাইলটির মধ্যেই কিন্তু এটা নতুনভাবে যে লেখাটি লিখেছি সেটাকে সঙ্গে নিয়ে কিন্তু সেভ হবে। আমি যদি করে দেখাই, ফাইল থেকে গিয়ে সেভ অপশনে ক্লিক করছি, এরপর আমি এটি ক্লোজ করে দিচ্ছি। তো আমি আবার ABC ফাইলটিকে ওপেন করছি, যে নামে ফাইলটি সেভ করেছিলাম, ডবল ক্লিক করে ওপেন করছি। তো দেখতে পাচ্ছি আমাদের আগে এইটুকু লেখা ছিল, আবার আমি যে লেখাটি এক্সট্রা যোগ করেছি এরপর ফাইলে গিয়ে সেভ করেছি, তার মানে এই নোটপ্যাডের ফাইলের মধ্যে আমার এক্সট্রা লেখাটি কিন্তু সেভ হয়ে গেছে। এটা হলো সেভের কাজ। সেভ অ্যাসের কাজ কি, আমরা ধরো এর সঙ্গে আবার আমরা কিছু সংখ্যা এন্ট্রি করে দিচ্ছি। আমি ধরো এখানে একটা সংখ্যা লিখে দিচ্ছি, একটা সংখ্যা আমি এন্ট্রি করলাম। এরপর ফাইল থেকে সেভ অ্যাস অপশনে ক্লিক করব, সেভ নয় সেভ অ্যাস। ওকে,
আমি ডেস্কটপ লোকেশন হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। এই ফাইলটির নাম আমি দিচ্ছি XYZ, আগেরটা ছিল ABC, এই ফাইলটার নাম ছিল করলাম আমি XYZ। কি করছি আমরা সেভ অ্যাজ করছি, ওপরে লেখা আছে এখানটায় সেভ অ্যাজ, এরপর আমরা সেভ করছি। আমরা শুধু এক্সট্রা এইটা লিখেছি, ঠিক আছে, এরপর সেভ অ্যাজ করেছি, সেভ নয় সেভ অ্যাজ। আমি যদি বন্ধ করে দিই তাই দুটো ফাইলের মধ্যে ডিফারেন্স আছে দেখো। আমরা প্রথমে যদি ABCটা খুলি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সংখ্যাটা কিন্তু এই ফাইলের সঙ্গে অ্যাটাচ হয়নি, মানে যোগ হয়নি। ওকে, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা যদি XYZ ফাইলটি খুলি, এরই একটি কপি হয়ে গেছে, কিন্তু আমরা যে সংখ্যাটি লিখেছি সেটা কিন্তু এই কপির সঙ্গে কিন্তু অ্যাড হয়ে গেছে। এই হলো সেভ অ্যান্ড সেভ অ্যাসের মধ্যে ডিফারেন্স। ওকে, এর পরের অপশন আছে পেজ সেটআপ। পেজ সেটআপ অপশনে ক্লিক করলেই এখানের মধ্যে আমরা নানা রকম অপশন দেখতে পাবো। প্রথমে আছে সাইজ, আমার এই পেজের সাইজটি কি, বরাবর লেটার A4 A5 নানা রকম সাইজ হয়ে থাকে, A3। তো পেজের সাইজ যেমন হয় এখান থেকে তুমি পেজের সাইজটি সিলেক্ট করে নিতে পারো। তো বাই ডিফল্ট লেটারই থাকে, কোনো অসুবিধা নাই, লেটার রাখলাম। এরপরে ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশনের মধ্যে একটা আছে পোর্ট্রেট, একটি ল্যান্ডস্কেপ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি পোর্ট্রেট করি তাহলে আমাদের পেজটি কিন্তু লম্বালম্বি হবে। এখানে এর প্রিভিউ শো করছে। ওকে, পোর্ট্রেটের পেজটি কীরকম হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে। আমরা যদি কি ল্যান্ডস্কেপ করি তাহলে পেজটা কিন্তু দেখো আড়াআড়ি হয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি। এরপর এখানে মার্জিনের ব্যাপার আছে। লেফটে কতবার মার্জিন ছেড়েছে, 20 ছেড়েছে। আমি যদি এটাকে 50 করে দিই তো তোমরা দেখতে পাচ্ছ লেফট থেকে 50 মিলিমিটার কিন্তু এটা পেস হয়ে গেছে, মানে জায়গা ছেড়ে দিয়েছে। ওকে, আমি যদি রাইটেও করি, রাইটে ধরো এখান থেকে 25 করে দিচ্ছি, রাইট থেকে কিন্তু 25 মিলিমিটার জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে। এটা মিলিমিটার কেন বলছি, কারণ মার্জিনের পাশে এখানে মিলিমিটার ভাবে লেখা আছে, সেই জন্য এটাকে মিলিমিটার বলছি। তো আমরা এটাকে নর্মালি রেখে দিচ্ছি 25 এবং ওকে করে দিচ্ছি। আমাদের চারদিকে 25 করে মার্জিন রইল। এরপর ফাইল মেনুর মধ্যে আছে প্রিন্ট অপশন, খুবই ভাইটাল একটি অপশন, প্রিন্ট অপশন। প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করলেই ওপরে আমাদের প্রিন্টারের নাম দেখাবে। আমার মেশিনের সঙ্গে কোনো প্রিন্টার জয়েন নেই, সেই জন্য আমাকে এখানে কোনো প্রিন্টারের নাম দেখাচ্ছে না। এখানে বাই ডিফল্ট কিছু প্রিন্টারের নাম শো করছে উইন্ডোজের। তো এখানে তোমাকে তোমার প্রিন্টারের নাম কিন্তু শো করবে। তোমাকে সেই প্রিন্টারটিকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমার কাছে নাম্বার অফ কপিস, কপি তুমি চাইছো, এই যে পেজটাকে তুমি যে প্রিন্ট আউট করতে চাইছো, মানে কাগজে তুমি যে বার করতে চাইছো এই লেখাটিকে, তুমি এখানে 1 কপি না 5 কপি না 10 কপি 15 কপি এখানে সেটা লিখে দিয়ে তুমি প্রিন্ট করে দিলেই এই লেখাটি কিন্তু প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। এরপর ফাইল মেনুর মধ্যে অপশন আছে এক্সিট। এক্সিট অপশনেও যা কাজ, এখানে ক্লোজ অপশনেও তাই কাজ। আমি এক্সিট অপশনে যেই ক্লিক করব ফাইলটি কিন্তু সেই বন্ধ হয়ে গেল। ক্লোজ অপশনে ক্লিক করলেও বন্ধ হয়ে যাচ্ছে, এক্সিট অপশনে ক্লিক করলেও কিন্তু ফাইলটি বন্ধ হয়ে যাচ্ছে। আমি ফাইলটিকে আবার ওপেন করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। তাহলে আমরা ফাইল মেনুর মধ্যে যা যা অপশন ছিল সেই অপশনের কাজগুলো আমরা দেখে নিলাম। এর পরের অপশন আছে এডিট অপশন। এডিট অপশনে প্রথমে আছে আনডু। ওকে, আনডু, কাট, কপি, পেস্ট, ডিলিট। আনডু অপশনে কাজ বোঝাতে গেলে আমি প্রথমে এখানে যে লেখাটি আছে পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল, এই লেখাটিকে আমি মুছে দিচ্ছি। আমি লেখাটিকে মুছে দিয়েছি। আমার সামনে শুধু প্রথমে যে দ্য কুইক ব্র্যান্ড ফক্স জাম্পস ওভার দি লেজিড অফ সেন্টেন্সে আছে সেটি কিন্তু পড়ে আছে। এবার ভাবো, ভুল করে তুমি কিন্তু এই লেখাটি মুছে ফেলেছো। পূর্ব বর্ধমান যে ওয়েস্ট বেঙ্গল নামে যে লেখাটি আমি লিখেছিলাম সেই লেখাটি আমি হয়তো ভুলবশত মুছে ফেলেছি। তাহলে তুমি কি করবে, তুমি আবারও টাইপ করবে। সেক্ষেত্রে ঠিক আছে, 1 লাইনের ক্ষেত্রে তুমি টাইপ করতে পারবে, কিন্তু সেটা যদি 100 লাইন হতো, 500টা লাইন হতো, সেক্ষেত্রে তুমি কি করতে, তখনই আমাদের কাজে আসবে আনডু বাটনটা। আনডু বাটনের কাজ হলো 1 ঘর করে পিছিয়ে যাওয়া। আমরা যে ঘরটি আমাদেরকে মুছে গেছে সেইটাকে ফিরিয়ে আনার জন্য আমরা 1 ঘর পিছিয়ে যাব। তার ফলে এডিটে গিয়ে আমরা আনডু করলি, আমার সামনে কিন্তু সেই লেখাটি কিন্তু চলে আসবে। আমি যদি ভুলবশত এই লেখাটিই মুছে দিচ্ছি, প্রথমে সেন্টেন্সটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম বা মুছে দিলাম, তাহলে আমাকে কি আবার লিখতে হবে না? কোনো লেখার কোনো প্রয়োজন নেই। আমরা এডিটে গিয়ে আনডু অপশনে ক্লিক করলেই আমার সামনে কিন্তু সেই লেখাটি চলে আসবে। আনডু অপশনের কাজ হলো 1 ঘর করে পিছিয়ে যাওয়া, যার শর্টকাট হচ্ছে CTRL+Z। এখানে কিন্তু প্রত্যেকের শর্টকাট আছে, আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটের সাহায্যেও কিন্তু এই কাজগুলি করতে পারি। এর পরের যে অপশন আছে কাট, কপি, পেস্ট, ডিলিট, এই অপশনগুলি দেখো হাইড হয়ে আছে। এই অপশনগুলি তখনই কাজ করবে যখন তুমি প্যারাগ্রাফটিকে সিলেক্ট করবে। আমি প্যারাগ্রাফটি সিলেক্ট করছি, পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল প্যারাগ্রাফটি সিলেক্ট করছি। এরপর এডিটে গেলে আমরা দেখছি আমাদের এই অপশনগুলি কিন্তু
আনহাইড হয়ে গেছে। তো প্রথমে আমরা কাট অপশন দেখার আগে কপি অপশনের কাজটি দেখাচ্ছি। কপি অপশনের কাজ হলো, আমি চাইছি এই লেখাটিকে আমাকে আরও 10 বার লিখতে হবে। তাহলে আমি কি এই 10 বার এই লেখাটি টাইপ করব? কোনো প্রয়োজন নেই। আমরা যে লেখাটিকে আমি বারবার লিখতে চাইছি সেই লেখাটিকে প্রথমে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এডিট মেনুর মধ্যে আমরা কপি অপশানে ক্লিক করব, যার শর্টকাট হলো CTRL+C। আমরা এই কপি অপশানে ক্লিক করার পর আমরা এরপর এডিট অপশানের মধ্যে পেস্ট অপশানে ক্লিক করব। পেস্ট অপশানে আমি যতবার ক্লিক করব এই লেখাটি কিন্তু ততবার আমাদের সামনে ডুপ্লিকেট হয়ে হয়ে আসবে। আমি ক্লিক করে দেখি, পেস্ট, এডিটে গিয়ে পেস্ট, এডিটে গিয়ে পেস্ট। আমি যতবার পেস্ট করছি আমার সামনে কিন্তু লেখাটি ততবার কিন্তু তার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আমি এটা শর্টকাটের মাধ্যমে করতে পারি, CTRL+V। তো আমি কিবোর্ড থেকে CTRL+V পেস্ট করে দেখি হচ্ছে কি না। CTRL+V। তো আমি যতবার খুশি, যতক্ষণ খুশি কিন্তু CTRL+V করলে এর ডুপ্লিকেট কিন্তু হয়ে যাবে আমাদের সামনে। তো এটাই হলো কপি পেস্টের কাজ। এরপরে আমরা কাট অপশানে কাজ দেবো। কাট অপশানে কাজ দেখতে গেলে আমি বলেছি লেখাটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমি ওয়েস্ট বেঙ্গল লেখাটি সিলেক্ট করে নিয়েছি। এরপর এডিট অপশানে গিয়ে কাট অপশানে ক্লিক করব। কাট, যার শর্টকাট কি হচ্ছে, সবসময় শর্টকাট কি করে মনে রাখবে, কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। আমি কাট অপশানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল লেখাটি কিন্তু কাট হয়ে গেছে। কাট হয়ে যাওয়ার পর আমি চাইছি ওয়েস্ট বেঙ্গল লেখাটি ডগের পরে হবে। তো আমরা যেখানে হবে সেখানে আগে ক্লিক করে নেব। ক্লিক করলেই আমার সামনে ব্ল্যাক কালারের কার্সারটি এখানে চলে আসবে। এরপর এডিটে পেস্ট আনার ক্ষেত্রে সবসময় পেস্ট হবে। তো আমার যে লেখাটি এখানে কাট করেছি সেই লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। কাট কখন ব্যবহার করা হয়? সাপোজ ধরো আমরা কোনো কিছু লেখাটা লিখেছি, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল লেখাটি আবার লিখেছি, ওয়েস্ট বেঙ্গল পূর্ব লেখাটি আছে, আমি চাইছি ভুলবশত এখানে লিখে ফেলেছি, এই লেখাটি এখানে হবে না, এই লেখাটি এই জায়গাটাই হবে। তাহলে সেক্ষেত্রে আমি মুছে লিখতে পারি, কিন্তু হ্যাঁ ছোট লেখা হলে সেক্ষেত্রে সম্ভব, কিন্তু বড় কিছু হলে সেক্ষেত্রে লেখাটা কিন্তু অনেকটা সময়ের অপচয়ের ব্যাপার হবে। তো আমরা তার জন্য কি করব, তার জন্য আমরা কাট অপশনটি ব্যবহার করব। আমরা এই লেখাটিকে যদি এখান থেকে কাট করতে চাই তো আমরা এই লেখাটিকে প্রথমে সিলেক্ট করে নেব। এরপর এডিট অপশনে গিয়ে কাট অপশনে ক্লিক করব। কাট অপশনে ক্লিক করলেই আমার এখান থেকে লেখাটি কিন্তু কাট হয়ে গেছে। এবার কোথায় লিখতে চাই বা কোথায় বসাতে চাই, আমরা এই ওয়েস্ট বেঙ্গলের পরে, তো আমরা এই ওয়েস্ট বেঙ্গলের পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এডিটে গিয়ে পেস্ট করলেই আমার সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পরে এই লেখাটি এখান থেকে কাট হয়ে এখানে কিন্তু চলে এসেছে। তো আশা করি বোঝা গেছে কাট কপি পেস্টের কাজ। এরপর ডিলিটের কাজ হলো মোছা। আমরা যদি কোনো কিছু মুছতে চাই, আমি এইটুকু মুছতে চাইছি, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকেও মুছতে পারি, ব্যাক পেজ বা ডিলিট বাটন কি করে, আবার এখান থেকেও ডিলিট বাটন ক্লিক করেও আমরা কিন্তু মুছতে পারি। এখানে ডিলিট অপশানে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই লেখাটি কিন্তু মুছে গেছে। ওকে, এই হলো ডিলিট অপশানের কাজ। এরপর ফাইন্ড অপশানের কাজ কি? ফাইন্ড অপশনের কাজ দেখানোর আগে আমি একটি প্যারাগ্রাফ এখানে লিখে নিচ্ছি। আমি এখানে একটি প্যারাগ্রাফ লিখে নিয়েছি। এরপর এডিট মেনুর মধ্যে ফাইন্ড অপশনে ক্লিক করব। ফাইন্ড মানে হচ্ছে দেখা। এবার আমি যে এই প্যারাগ্রাফ এইটুকু লিখেছি এর মধ্যে আমরা কোন ওয়ার্ডটি বা কোন লেটারটিকে দেখতে চাইছি সেটি কিন্তু এই ফাইন্ড ওয়ার্ড বক্সে লিখতে হবে। তো আমার কাছে যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের মধ্যে আমি THD ওয়ার্ডটি কোথায় কোথায় আছে আমি দেখতে চাইছি বা কতবার আছে দেখতে চাইছি। তো তার জন্য আমরা এই বক্সের মধ্যে ডি ওয়ার্ডটিকে লিখে দেবো। আমি লিখি THD। লেখার পর আমরা ফাইন্ড নেক্সট অপশানে ক্লিক করলেই যেখানে যেখানে ডি আছে আমাদের কিন্তু সেখানে জায়গাগুলো হাইলাইট হয়ে যাবে। আমি করে দেখি, ডি প্রথমে আমার এই জায়গাটায় আছে, তারপরে ক্লিক করি, সেকেন্ড এখানে আছে, তারপরে কোথায় আছে, এইখানে আছে, এইটুকুর মধ্যে আর নেই, এখানে আছে, তারপরে ক্লিক করলে আমাদের দেখাচ্ছে এখানে আছে, এটা একটি ওয়ার্ডের ভেতরে আছে, আবারও ক্লিক করি, এটাও একটি ওয়ার্ডের ভেতরে আছে, আদার্স ওয়ার্ডের ভেতরে ডি কিন্তু পেয়েছে, এখানেও কিন্তু এখানে আছে, আবারও কিন্তু এখানে আছে ডি, আর কোথাও নেই, ক্যান নট ফাইন্ড ডি, এই কোটার জায়গায় কিন্তু ডি ওয়ার্ডটি আছে। ওকে, কিন্তু এই নিচেতে একটি ম্যাচ কেস বলে একটি বক্স আছে, এই বক্সের কাজ কি? এই বক্সটা এখন আনটিক হয়ে আছে, আমি টিক করলে কি কাজ হবে? আমি এটাকে আমি টিক করলাম। এরপরে যদি আমি ফাইন্ড নেক্সট করি তো সেইভাবে কিছু পার্থক্য বোঝা যাচ্ছে না, যেমন হচ্ছে সেই রকমই বোঝাচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা তখনই হবে আমাদের এখানে ডি যেটা লেখা আছে সেটা স্মল লেটারে লেখা আছে,
আর এখানেও ডি যেটা আছে সেটাও কিন্তু স্মল লেটারে আছে, সেই জন্য কিন্তু এ ফাইন্ড করতে পারছি। কিন্তু আমি যদি এটি ক্যাপিটাল ডি করে দিই সেক্ষেত্রে কিন্তু এরা আর খুঁজে পাবে না, কারণ এখানে ক্যাপিটাল টিএজি কোথাও নেই কো। আমি এখানে টিএজি ক্যাপিটাল করে দেখি, আমি ডি ক্যাপিটাল লিখেছি। এরপর আমি যদি ফাইন্ড নেক্সট করি দেখাচ্ছে ক্যান নট ফাইন্ড টি। ম্যাচ কেসের কাজ হচ্ছে সেটাই, এই বক্সে যেমন আছে হুবহু এখানে যদি থাকে তবেই কিন্তু সে সার্চ করতে পারবে, এর মধ্যেও যদি এখানে না থাকে তাহলে কিন্তু এ খুঁজে পাবে না। কিন্তু ম্যাচ কেসটা যদি আমি উঠিয়ে দিই তাহলে আমি ছোট হাতে লিখি বা বড় হাতে লিখি এরা কিন্তু সব জায়গাতেই কিন্তু খুঁজে পাবে। ওকে, এটা হলো ম্যাচ কেসের কাজ। আমি একটু ম্যাচ কেসের বড় হাতে ডি লিখে দেখি, আমি এখানটা একটা টিএজি ক্যাপিটাল লেটার লিখে দিই বোঝানোর সুবিধার্থে। এরপর যদি আমরা সার্চ করি, আমরা আবারও ফাইন্ডে গিয়ে এডিট অফ মেনুতে গিয়ে ফাইন্ড অপশানে ক্লিক করব, ক্যাপিটাল টিএইচই করাই আছে, আমি ম্যাচ কেস বক্সে ক্লিক করছি, তাহলে আমাদের কিন্তু এই গোটা প্যারাগ্রাফটার মধ্যে এইখানটাই কিন্তু শো করবে, কারণ এর সঙ্গে এই ডিটা কিন্তু মিল আছে। আমি ফাইন্ড নেক্সট করে দেখি, ওকে হাইলাইট হয়ে গেছে এবং আর দেখাবে ক্যান নট ফাইন্ড ডি, এবং এটা ছাড়া আর কোনো জায়গায় কিন্তু এইরকম ক্যাপিটাল লেটারে ডি নেই। ওকে, আশা করি বোঝা গেছে। এটা হলো ফাইন্ডের কাজ। ফাইন্ডের কাজ হলো দেখা, কোনো কিছু দেখতে চাইলে আমরা সেটা কিন্তু এই বক্সে লিখে আমরা ফাইন্ড নেক্সট করলে সেটা কিন্তু দেখাবে। ওকে, এডিট মেনুর মধ্যে পরের নেক্সট অপশন আছে ফাইন্ড নেক্সট। ফাইন্ড নেক্সট আমরা ফাইন্ডের মধ্যেই পেয়েছিলাম, ফাইন্ড নেক্সট এখানে আছে, সেই অপশনটাই কিন্তু বাইরে এখানে দেওয়া আছে ফাইন্ড নেক্সট। ওকে, তার পরের অপশন আছে রিপ্লেস। রিপ্লেস অপশনে ক্লিক করি, এখানে কিন্তু ডবল বক্স আছে। ফাইন্ড হোয়াটের ক্ষেত্রে যেটা ছিল একটা বক্স, এখানে কিন্তু ডবল বক্স আছে। রিপ্লেসের কাজ হচ্ছে পরিবর্তন করা। কি পরিবর্তন করব বা কিভাবে করব সেটা আমি দেখে নিই। তোমাকে অফিসের বস হয়তো বলেছে যেখানে যেখানে ডি আছে সেখানে সেখানে টু হবে, টি ও টু। সাপোজ বোঝানোর সুবিধার্থের জন্য বলছি, যেখানে যেখানে ডি আছে সেখানকার টু হবে। তাহলে তুমি কি করবে, এখানে ডিটা মুছে টু করবে, তারপর এখানে ডিটা মুছে টু করবে, এইভাবে কতগুলো করবে? সম্ভব নয়। যদি অনেকগুলো থাকে তাহলে সেক্ষেত্রে সম্ভব নয়, কিছু হলে সেক্ষেত্রে সম্ভব, তবুও অসুবিধা। তাহলে তখনই আমরা রিপ্লেস অপশনে কাজ করব। রিপ্লেস অপশনের কাজ হলো পরিবর্তন করা। কোনটা পরিবর্তন করতে চাইছো সেটা কিন্তু উপরে বক্সে লিখতে হবে। আমি কোনটা পরিবর্তন করতে চাইছি, আমি টিএইচি ডিটাকে পরিবর্তন করতে চাইছি, সেই জন্য যেটা পরিবর্তন করতে চাইবো সেটাই উপরে বক্সে লিখবো। তো আমি লিখে দিচ্ছি টিএইচি ডি। এরপরে বক্স আছে রিপ্লেস উইথ। পরিবর্তন করে কি হবে, ডি এর জায়গায় কি হবে সেটা কিন্তু এই বক্সে লিখতে হবে। আমি ডি এর জায়গায় কি বললাম, টু হবে, বোঝানোর সুবিধার্থে লিখছি। ডি এর জায়গায় টু হবে, তাহলে তোমরা দেখো যত জায়গায় ডি আছে সব কিন্তু টু হয়ে যাবে। তো এই পাশে বেশ কিছু অপশন আছে, ফাইন্ড নেক্সট অপশন করে করে দেখি, আমি প্রত্যেকটা অপশনই দেখাচ্ছি। ফাইন্ড নেক্সট করছি, প্রথমে ডি শো করছে এইখানটায়, তোমাকে ওয়ার্নিং দিচ্ছে এই ডিটাকে কি তুমি টু করতে চাইছো। যদি চাও তাহলে রিপ্লেস বাটনে ক্লিক করো, নাহলে এগিয়ে যাওয়ার জন্য ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করো। আমি চাইছি হ্যাঁ এই ডিটাকে টু করতে চাইছি, তো এই জন্য আমরা রিপ্লেস বাটনে ক্লিক করব। যেই ক্লিক করলাম তুমি দেখতে পাচ্ছ এই ডিটা কিন্তু টু হয়ে গেছে। এরপরে তোমার ডি এর কাছে নিয়ে এসেছে, তুমি কি এই ডিটাকে কি টু করতে চাইছো? না, এটাকে আমি চাইছি না। এটা পার্টিকুলার একটা একটা করে করার জন্য আমরা ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করবো। আর রিপ্লেস অল মানে যত জায়গায় ডি আছে সব টু হয়ে যাবে। আমি যদি এটাকে ছেড়ে দিই, আমি নেক্সটে ক্লিক করলে ডি দেখাচ্ছে এটাকে, এটা কি করতে চাইছো? হ্যাঁ আমি এটাকে করতে চাই, রিপ্লেস করো, এটা কিন্তু টু হয়ে গেছে। তারপরে ডি আছে এখানে, কিন্তু আমি যদি রিপ্লেস অল যদি করি সব ডিগুলো টু হয়ে যাবে। আমি রিপ্লেস অল করে দেখাচ্ছি, রিপ্লেস অল, তুমি লক্ষ্য করো এখানে টু হয়ে গেছে, টু হয়ে গেছে, টু হয়ে গেছে। তোমার যদি মনে হয় যে না ডি আছে, তাহলে আমরা ফাইন্ড মানে খুঁজে দেখি। আমি এই অপশানে আসছি, আমি এডিটে গিয়ে ফাইন্ড অপশানে ক্লিক করি। এরপর যেটা খুঁজতে চাইছি আমি এখানে লিখছি, আমার ডি লেখাই আছে। ফাইন্ড নেক্সট করে দেখো ক্যান নট ফাইন্ড ডি, মানে কোনো জায়গায় ডি নেই। কিন্তু তুমি যদি টু লেখো সব জায়গায় ডি এর জায়গাগুলো টু তোমাকে এখানে কিন্তু একটু শো করছে। দেখো লক্ষ্য করো, টু 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 টু, যে যে জায়গাগুলো ডি ছিল সব জায়গাগুলো কিন্তু টু হয়ে গেছে। ওকে, এই হলো ফাইন্ডের কাজ, আর এই হলো রিপ্লেস অপশনের কাজ। রিপ্লেস অপশনের মধ্যে ম্যাচ কেস বক্স আছে, ম্যাচ কেসের কাজ দেখালাম, হুবহু কিন্তু সেই লেটারে হতে হবে বা সেই ওয়ার্ডই হতে হবে, তবেই কিন্তু কাজ করবে। ওকে, এখানে যদি ছোটো হাতে টু হয় তাহলে এখানে যদি তুমি ছোটো হাতে টু লেখো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যদি এখানে বড় হাতে টু লিখি, এরপর যদি ম্যাচ কেস বক্সে ক্লিক করি তাহলে কিন্তু কোনো জায়গায় কিন্তু এই টুটা কিন্তু খুঁজে পাবে না। আমি করে দেখছি, ফাইন্ড নেক্সট করে দেখি, দেখো ক্যান নট ফাইন্ড টু,
ওকে, ম্যাচ কেস করলে তোমার কিন্তু হুবহু যেমন আছে সেই রকমই কিন্তু লিখতে হবে। সেই জন্য আমি এই বক্সটা সবসময় আনটিকই করে রাখবো, কারণ সবসময় আমাদের ক্যাপিটাল স্মল লেটার দেখা সম্ভব। এরপর যদি আমি এখানে ফাইন নেক্সট করি তাহলে কিন্তু আমাকে কিন্তু সেই টুগুলোকে শো করছে বা দেখাবে। ওকে, এই হলো ফাইন্ড আর রিপ্লেস অপশানের কাজ। এরপর এডিট মেনুর মধ্যে গো টু অপশান আছে। গো টু অপশান হচ্ছে আমার কার্সারটি ক নম্বর লাইনে আছে সেখানে দেখাবে। আমার টোটাল এখানে 5টি লাইন আছে, 1 2 3 4 5। বা আমি যদি এখান থেকে আমি যদি 2 নম্বর লাইনে যেতে চাই বা 2 নম্বর লাইনে যদি কার্সারকে রাখতে চাই, তাহলে 2 লিখে গো টু করলি আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্সারটি কিন্তু 2 নম্বর। আমি আবারও যদি এডিট অপশানে গিয়ে যদি গো টু করি, আমি যাচ্ছি সবার শেষে 5 নম্বর লাইনে আসতে, সেক্ষেত্রে লেখার পর গো টু করলে আমাদের কাজটাটি কিন্তু 5 নম্বর লাইনে চলে এসেছে। অনেকগুলো লাইন থাকলে সেক্ষেত্রে এই গো টু অপশানে কাজ করলে সুবিধা হবে। ওকে, এর পরের অপশান দেখি, সিলেক্ট অলের সাহায্যে আমরা এই লেখাটিকে টোটালটা সিলেক্ট করে নিতে পারি। যেটা আমরা মাউস দিয়ে সিলেক্ট করছিলাম, মাউসের লেফট ক্লিক ধরে আমরা যেটা সিলেক্ট করছিলাম, সেটা কিন্তু আমরা এডিট মেনুর মধ্যে সিলেক্ট অল অপশানে ক্লিক করলেও কিন্তু সেই অ্যাপস কি কাজ কিন্তু করতে পারবো আমরা। ওকে, এটা হলো সিলেক্ট অলের কাজ, সমস্ত কিছু লেখাকে সিলেক্ট করা। মাউসের সাহায্যে পার্টিকুলার একটা দুটো ওয়ার্ডকে আমরা সিলেক্ট করতে পারি বা সব সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা যদি মেনুর দ্বারা করি তাহলে কিন্তু টোটাল লেখাটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমরা যদি এখানে এডিটে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু টোটাল লেখাটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এর পরের অপশন আছে টাইম অ্যান্ড ডেট। ডেট অ্যান্ড টাইম আমাদের কাছে অটোমেটিক কিন্তু এখানে যে এই অপশানে ক্লিক করবো অটোমেটিক কিন্তু আমাদের পেজে চলে আসবে। আমি ক্লিক করে দেখছি, এখন বাজছে 22টা 40, 23/11/2021 হচ্ছে ডেট। তো আমি যতবার ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবো আমাদের সামনে কিন্তু ডেট অ্যান্ড টাইম কিন্তু চলে আসবে। আমার কম্পিউটার যে ডেট অ্যান্ড টাইম সেট করা আছে সেই ডেট অ্যান্ড টাইম কিন্তু এখানে শো করবে। তাহলে আমাদের ফাইল মেনুর কাজ গেল, এডিট মেনুর কাজ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এরপরে আছে ফরম্যাট মেনু। ফরম্যাট মেনুর কাজ কি? ফরম্যাট মেনু প্রথমে আছে ওয়ার্ড ড্র্যাগ। আমি যদি এই ওয়ার্ড ড্র্যাগ অপশনটি উঠিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখাটা কিন্তু একটা লাইনে হয়ে গেছে, মানে কোনো পেজের কিন্তু শেষ নেই। আমি এখানে দেখে যতটা প্যারাগ্রাফ ছিল সব লেখাটা কিন্তু লম্বা করে একটা লাইনের মধ্যে ধরে যাবে। এটা হচ্ছে ওয়ার্ড ড্র্যাগের কাজ। কিন্তু আমি সবসময় চাইবো এটাকে অন করে রাখতে, তারপরে কি আমরা লেখাটিকে আমরা বুঝতেও পারবো, এটা কিন্তু ডেস্কটপ বরাবর লেখা হবে। আমাদের যেই এখানে লেখাটি শেষ হবে পরের লাইনে কিন্তু আবার লেখা শুরু হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটাকে ওয়ার্ড ড্র্যাগটাকে যদি অফ করে রাখি তাহলে কিন্তু লেখা আমরা নিজেরাই দেখতে পাবো না, একটা লাইনের মধ্যেই কিন্তু সব লেখা কিন্তু হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ফরম্যাট থেকে ওয়ার্ড ড্র্যাগ অপশনটিকে সবসময় অন রাখবো। ফরম্যাট মেনুর মধ্যে আরেকটি অপশন আছে ফন্ট অপশন। তো আমি এইগুলো মুছে দিচ্ছি ফন্ট অপশনটি বোঝানোর সুবিধার্থে। ফরম্যাট মেনু থেকে ফন্ট অপশনে ক্লিক করলি আমরা যে লেখাটি এখানে যে প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফের ফন্ট লেখার স্টাইলটা কি করতে যাই আমরা এই প্রথমে ঘর থেকে সিলেক্ট করে নিতে পারি। আর এখানে তার প্রিভিউ দেখাবে, প্রত্যেকটা ফন্টের প্রিভিউ কিন্তু আলাদা আলাদা। এই ফন্টটি এরকম, এই ফন্টটি এরকম, প্রচুর রকমের ফন্ট আছে, তুমি যেরকম খুশি ফন্ট এখানে নিতে পারো। আর এখানে তার প্রিভিউ দেখাবে এই ফন্টটি। আমি এখান থেকে একটি ফন্ট চুজ করে নিচ্ছি। আমি এখান থেকে এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। এরপরে আছে ফন্ট স্টাইল। ফন্টটি ইটালিক আছে, ইটালিক বোল্ড আছে। ইটালিক মানে হচ্ছে ফন্টটি হালকা বেঁকে যাবে, আর ইটালিক বোল্ড মানে হচ্ছে বেঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে ফন্টটি মোটা হয়ে যাবে। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ ফন্টটি মোটা হয়ে যাচ্ছে, আবার বেঁকেও যাচ্ছে। আমি যদি শুধু ইটালিকে ক্লিক করি তাহলে ফন্টটি শুধু বেঁকে যাচ্ছে। তো আমি ইটালিক বোল্ড করে দিচ্ছি, ফন্টটি একটু বেঁকে যাচ্ছে সঙ্গে সঙ্গে মোটা হয়ে যাচ্ছে। এরপরে আছে ফন্টের সাইজ। তুমি যে প্যারাগ্রাফটি লিখছো বা সে ফন্টটি লিখছো তার সাইজ কত? এখন 24 আছে, আমি এটাকে সর্ববৃহৎ 72 করতে পারি। প্রশ্ন আসতে পারে সর্বনিম্ন সাইজ কি হতে পারে নোটপ্যাডের, তখন আমাদের বলতে হবে 8, এবং সর্ববৃহৎ সাইজ কোনটি? সর্ববৃহৎ সাইজ হচ্ছে 72। তো আমি এখান থেকে সাপোজ 20 করে রাখছি। 20 করার পর আমরা যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফন্টটি চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে কিন্তু ফন্টের সাইজটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো আমরা ফাইল, এডিট, ফরম্যাট মেনু কাজ আমরা মোটামুটি জানতে পারলাম। এরপরে আছে ভিউ মেনু। ভিউ মেনুর মধ্যে আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ কি? স্ট্যাটাস বার বলা হয় নিচের অংশটুকু। আমি যদি এখানে স্ট্যাটাস বার, আমাদের সামনে কিন্তু স্ট্যাটাস বার অপশনটি অন হয়ে গেছে। এখানে দেখাচ্ছে লাইন নাম্বার 7 এবং কলাম নাম্বার 1। আমার কার্সারটা 7 নম্বর লাইনে আছে। আমি গুনে দেখি 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 নম্বর লাইনে আছে, কিন্তু কলাম আছে 1 হচ্ছে এই কলাম। আমি যদি এই জায়গাটা রাখি তাহলে কলাম হচ্ছে আমার 5। কি করে 5 হচ্ছে? y একটা কলাম, 2 একটা কলাম, u একটা কলাম, আর একটা কলাম, আর এখানে যে পেজটা আছে সেটা টোটাল
5টি লেটারের জায়গাটা কিন্তু আমার এই কলামটা নিয়েছে। ওকে, আমি যদি এখানে রাখি তাহলে 5টার পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ওকে, এটা হচ্ছে স্ট্যাটাস বারের কাজ। আমি স্ট্যাটাস বারটিকে এখানে হাইড করে দিচ্ছি। আমি আনটিক করলে এখান থেকে এটা হাইড হয়ে যাচ্ছে। এর পরের অপশন আছে হেল্প মেনু। হেল্প মেনুর মধ্যে আছে ভিউ হেল্প। ভিউ হেল্পের কাছে ভিউ হেল্পে যেই ক্লিক করব, এখানের মধ্যে কিছু হেল্প আমাদের প্রয়োজনীয় কিছু লেখা এখানে লিখে দিয়েছে। হোয়াট ইজ নোটপ্যাড, নোটপ্যাড কাকে বলে, হাউ ডু আই ওপেন নোটপ্যাড, নোটপ্যাড কীভাবে ওপেন করবো, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম একটু আগে। এই অপশনটি দেখো, হাউ ডু আই চেঞ্জ দ্য ফন্ট স্টাইল অ্যান্ড সাইজ। এই অপশনে ক্লিক করলে কীভাবে লেখার ফন্টের স্টাইল বা সাইজ চেঞ্জ করবে আমি একটু আগে দেখালাম। তার জন্য কী করতে হবে, এখানে লিখে দিচ্ছে ক্লিক দ্য ফন্ট মেনু অ্যান্ড দেন ক্লিক ফন্ট মেনু। তাহলে আমরা ফন্ট মেনুতে ক্লিক করে এখানে ফন্ট অপশানে গিয়েও কিন্তু এইভাবেই কিন্তু আমরা সাইজ, স্টাইল, ফন্টের লেখার স্টাইল সমস্ত কিছু চেঞ্জ করেছিলাম। তো সেই অপশন হেল্পের মধ্যে সেই অপশনগুলোই কিন্তু সব দেওয়া আছে। ওকে, আমি এটি ক্লোজ করে দিচ্ছি। হেল্প মেনুর মধ্যে অ্যাবাউট নোটপ্যাড আছে। অ্যাবাউট নোটপ্যাড হচ্ছে উইন্ডোজের তুমি কত নম্বর ভার্সন ব্যবহার করছো, এবং এই যে নোটপ্যাডের কত নম্বর ভার্সন, 6.1 ভার্সন আমি ইউজ করছি। এটি জাস্ট অ্যাবাউট নোটপ্যাড থেকে এগুলি কিন্তু দেখা যাবে। আমি এটিকেও ক্লোজ করছি। তো এই ছিল নোটপ্যাডের সমস্ত মেনুর প্রত্যেকটা অপশনের কাজ। আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই অপশনগুলোকে নিয়ে পরে ভিডিও করার চেষ্টা করব। তো আমি নোটপ্যাড সফটওয়্যারটিকে বন্ধ করে দিচ্ছি। আমরা ওয়ার্ডপ্যাড সফটওয়্যার নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্যাড সফটওয়্যার হলো নোটপ্যাড সফটওয়্যার থেকে একটু আপডেট ভার্সন, যেখানে আমরা নোটপ্যাড থেকে অনেক বেশি অপশন দেখতে পাবো, অনেক কাজ এক্সট্রাভাবে আমরা করতে পারবো। তো আমরা ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটিকে ওপেন করব কি করে? ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটিকে আমরা তিনটিভাবে ওপেন করতে পারি। ফার্স্ট মেথড হলো স্টার্ট বাটনে ক্লিক করব, এরপর অল প্রোগ্রামে ক্লিক করব। অল প্রোগ্রাম অপশানে ক্লিক করার পর এক্সারসাইজ অপশানে ক্লিক করব। এক্সারসাইজ অপশানে ক্লিক করলেই আমরা এক্সারসাইজের মধ্যে কিন্তু ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটিকে দেখতে পাবো। আমরা এই ওয়ার্ডপ্যাড সফটওয়্যারে ক্লিক করলেই আমার সামনে কিন্তু ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি ওপেন হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সেকেন্ড মেথড দেখিয়েছিলাম কি, স্টার্ট মেনুতে ক্লিক করব এবং সার্চ বারের মধ্যে আমরা ওয়ার্ডপ্যাড টাইপ করব। আমি ওয়ার্ডপ্যাড টাইপ করছি। ওয়ার্ডপ্যাড টাইপ করার সাথে সাথে আমাদের উপরের দিকে ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি চলে এসেছে। আমরা এই ওয়ার্ডপ্যাড সফটওয়্যার উপর ক্লিক করে কিন্তু আমরা ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটিকে ওপেন করে নিতে পারি। আমি এটা কিউ ক্লোজ করে দিচ্ছি। থার্ড বা সর্বশেষ যে শর্টকাট মেথড ছিল সেটি হলো উইন্ডোজ প্লাস আর বাটন আমরা প্রেস করব। এরপর এই বক্সের মধ্যে আমরা ওয়ার্ডপ্যাড টাইপ করে দেবো। ওয়ার্ডপ্যাড লেখার পরে আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই ওয়ার্ডপ্যাড সফটওয়্যারের মধ্যে সেমভাবে কয়েকটি বার আছে। প্রথমে যে বারটি আছে সেই বারটি হলো টাইটেল বার। এই টাইটেল বারের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন আছে, যেগুলো হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, রিস্টোর ডাউন অ্যান্ড ক্লোজ বাটন। এবং বাঁ দিকে এখানে কিছু কুইক অ্যাক্সেস বার আছে। সেই কুইক অ্যাক্সেস বারের মধ্যে সেভ অপশন আছে, আনডু, রিডু দুটি অপশন কিন্তু আছে। ওকে, তো এই টাইটেল বারে আমরা এই কাজগুলি আমি নোটপ্যাডে দেখিয়েছি, আবারও আমি দেখিয়ে দিচ্ছি। মিনিমাইজ, ম্যাক্সিমাইজের মাধ্যমে আমরা এই নোটপ্যাড সফটওয়্যারটিকে আমরা মিনিমাইজ করে রাখতে পারি টাস্কবারের মধ্যে। আবারও যদি আমরা এখানে ক্লিক করি তাহলে নোটপ্যাড সফটওয়্যারটি আমাদের সামনে ম্যাক্সিমাইজ হয়ে যাবে। রিস্টোর ডাউন বাটনের কাজ কি, আমাদের সামনে এই ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি ছোট হবে। আবারও যদি আমরা ক্লিক করি এই অপশনে তাহলে এটি বড় হয়ে যাবে। আর এই ক্লোজ অপশনের কাজ কি, ক্লোজ অপশনে ক্লিক করলে ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি বন্ধ করছি না। টাইটেল বারের পরে মেনু বার আছে। মেনু বারের মধ্যে আমরা হোম আর ভিউ দুটি মেনু আমরা কিন্তু দেখতে পাই। মেনু বারের পরে কিছু অপশন দেখতে পারবো, যেটিকে বলবো আমরা রিবন বার। রিবন বারের পরে আছে রোলার লাইন, স্কেলের মতো যেটা আছে সেটাকে বলো রোলার লাইন। এবং তারপরে যে হোয়াইট যে জায়গাটি আছে সেটিকে বলবো ওয়ার্কিং এরিয়া, মানে আমাদের কাজের জায়গা। এই জায়গাটি আমরা নানা কোনো নোট, লেটার লিখতে পারবো। আর নিচের দিকে আছে স্ট্যাটাস বার, যেখানে 100% করা আছে এবং প্লাস মাইনাসের একটা চিহ্ন আছে। এই জায়গাটুকু বলবো আমরা স্ট্যাটাস বার। তো আমরা সাপোজ আরেকবার দেখিনি, টাইটেল বার, মেনু বার, রিবন বার, রোলার লাইন, ওয়ার্কিং এরিয়া এবং অ্যাট লাস্ট স্ট্যাটাস বার। ওকে, তো আমরা যে এই অপশানে ক্লিক করব, এই অপশানের মধ্যে আমরা নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ যেমন নোটপ্যাডে ছিল ঠিক সেই রকমই অপশানগুলো এখানে আছে। টাইপ করার পর আমরা যদি এই লেখাটিকে সেভ করতে চাই তাহলে আমরা নোটপ্যাডের মতনই এই ওয়ার্ডপ্যাডে এই অপশানে ক্লিক করব। এরপর সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর আমরা লোকেশনটা সিলেক্ট করব ডেস্কটপ।
এরপর এই যে ডকুমেন্টস, ওয়ার্ডপ্যাড ডকুমেন্টসটা আমরা নাম দেবো, আমি নাম দিচ্ছি 1 2 3 এবং অ্যাট লাস্ট সেভ অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের কাছে এই ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি কিন্তু সেভ হয়ে গেছে 1 2 3 নামে। আমি যদি এটা ক্লোজ করে দিই তাহলে আমরা ডেস্কটপের মধ্যে দেখতে পাচ্ছি 1 2 3 নামে আমাদের ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি কিন্তু সেভ হয়ে গেছে। এটাকে ওপেন করার জন্য এর উপর ডবল ক্লিক করব, ওয়ার্ডপ্যাডটি কিন্তু ওপেন হয়ে গেছে। এর পরের অপশান আছে নিউ অপশানে কাজ। আমি নতুন করে যদি ওয়ার্ডপ্যাডে একটি পেজ ওপেন করতে চাই তাহলে আমরা নিউ অপশানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু নতুন করে একটি ওয়ার্ডপ্যাডে পেজ ওপেন হয়ে গেছে। এর পরের অপশন আছে ওপেন অপশনের মাধ্যমে কোনো কিছু সেভ করে রাখলে সেই সেভ ফাইলটিকে আমরা ওপেন কী করে করবো বা খুলবো কী করে আমি হয়তো দেখতে চাইছি, তাহলে আমরা তখন ওপেন অপশনের মাধ্যমে কিন্তু সেই কাজটি করতে পারবো। তো আমরা ওপেন অপশনে ক্লিক করি। আমরা যে ওয়ার্ডপ্যাডে ফাইলটি সেভ করেছিলাম সেই ওয়ার্ডপ্যাডে ফাইলটির নাম ছিল 1 2 3। কোথায় সেভ করেছিলাম? ডেস্কটপ। সেই জন্য আমরা বাঁ দিক থেকে ডেস্কটপ অপশনটিকে সিলেক্ট করে নেব। এরপর আমরা 1 2 3 নামে ওয়ার্ডপ্যাড ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করলেই আমাদের কাছে কিন্তু সেই ওয়ার্ডপ্যাডের ফাইলটি ওপেন হয়ে যাবে। তাহলে আমরা নিউ ওপেন সেভ অপশনে কাজ বুঝতে গেছি। সেভ অ্যাজ মানে হচ্ছে আমি যদি নতুন করে এই ফাইলটিকে সেভ করতে চাই বা কিছু লিখে আমি যদি এই ফাইলটিকে সেভ করতে চাই তাহলে আমরা সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। সেভ করা মানে এই ফাইলটির মধ্যেই সেভ হয়ে যাবে, আর সেভ অ্যাজ মানে এর একটা কপি নতুন করে সেভ হবে। ওকে, আমি যদি সেভ অ্যাজ করি, আমি যদি এখন সেভ করি তাহলে আমাকে আজ কিন্তু সেই নাম ফার্ম লিখতে হচ্ছে না, ঠিক আছে? আমার কিন্তু নাম ফার্ম লেখার জন্য কোনো অপশন দিচ্ছে না, কিন্তু সেভ অ্যাজ করলে আমাকে নাম লেখার জন্য আবার অপশন দেবো, মানে এই ডুপ্লিকেট একটি ফাইল কিন্তু সেভ হবে। আমি সেভ অ্যাজ করে দেখি, সেভ অ্যাজ দেখছি পাচ্ছি সেভ অ্যাজ করলেই আমার সামনে আবারও কিন্তু সেই অপশনটি ওপেন হয়ে গেছে এবং আমাকে সেভ করার জন্য বলছে। স্টপ লোকেশন সিলেক্ট করলাম, এরপর আমি এই ফাইলটার নাম দিলাম 789। আগেটা ছিল 1 2 3, এটা ছিল 789। এরপর সেভ অপশানে ক্লিক করলেই আমি যদি ক্লোজ করে দিই আমরা দেখতেছি দুটো কিন্তু ফাইল আমাদের সেভ হচ্ছে, 1 2 3 নামে, 789 নামে। এই ফাইলের মধ্যে যা আছে এই ফাইলে তাই আছে, কারণ আমরা সেভ অ্যাজ করেছি। তো আমরা 789টা ওপেন করে দেখে নিচ্ছি, রাইট ক্লিক ওপেন। তো আমরা দেখতে পাচ্ছি সেই প্যারাগ্রাফটি কিন্তু এই ফাইলের মধ্যেই সেভ হয়ে আছে। এর পরের অপশন হচ্ছে প্রিন্টের মাধ্যমে আমরা এই লেখাটি কাগজের মাধ্যমে হাতে পেতে পারি। আমরা কম্পিউটারে যে লেখাটি দেখতে পাচ্ছি এই লেখাটিকে বলা হয় সফট কপি, আর এটি যখন কাগজের মাধ্যমে বেরিয়ে আসবে সেটাকে বলবো হার্ড কপি। প্রশ্ন আসতে পারে অনেক সময়, সফট কপি কোনটা, হার্ড কপি কোনটা? মনে রেখো, আমরা কম্পিউটারের স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছি এখন সেটি হলো সফট কপি, আর এই লেখাটি যখন কাগজের মাধ্যমে বেরিয়ে আসবে প্রিন্ট আউট হয়ে তখন সেটাকে বলবো হার্ড কপি। তো আমরা এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলে এখানে তিনটে অপশান দেখাচ্ছে, প্রথমে প্রিন্ট, তারপর কুইক প্রিন্ট, তারপর প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট অপশানে ক্লিক করলে আমরা এখান থেকে কোন প্রিন্টারটি আমাদের আছে সেই প্রিন্টারটি সিলেক্ট করে নিয়ে কতগুলো পেজ আমরা প্রিন্ট করতে চাইছি এখানে লিখে দিয়ে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের এই লেখাটি কিন্তু প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। ওকে, প্রিন্টের পর কুইক প্রিন্টের মাধ্যমে এইসব কিছু দেখাবে না। কুইক প্রিন্ট মানে তাড়াতাড়ি কিন্তু তোমার সামনে প্রিন্ট হয়ে কিন্তু বেরিয়ে যাবে, তুমি কিছু দেখতে পাবে না, কতগুলো পেজ এখানে কিন্তু কিছু সেট করতে পারবে না। আর প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট করার আগে অবশ্যই প্রিন্ট প্রিভিউ দেখা দরকার। প্রিন্ট প্রিভিউ তুমি দেখতে পাবে তুমি যে লেখাটি লিখেছো সেই পেজের মধ্যে ধরেছে কিনা বা কোনো অংশ কেটে গেছে কিনা সেটা কিন্তু এই তুমি প্রিন্ট প্রিভিউ অপশনের মধ্যে দেখতে হবে। ওকে, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এর পরের অপশন হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপ অপশনে ক্লিক করলেই আমাদেরকে প্রথমে পেজের সাইজ সিলেক্ট করার জন্য বলবে। প্রথমে লেটার আছে, আমি এখান থেকে A3 A4 যেমন খুশি আমি এখান থেকে পেজের সাইজ কিন্তু নিতে পারি। আমাদের পেজ আছে A4, তো আমি এখান থেকে A4টি সিলেক্ট করে নিতে পারি। তো আমার কাছে এই পেজটি কিন্তু A4 সাইজে পেজ হয়ে গেছে। এরপর ওরিয়েন্টেশন এখানে ভালো বুঝতে পারবে। পোর্ট্রেট মানে বলেছিলাম লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি। আমি যেই ল্যান্ডস্কেপ করব এখানে কিন্তু পেজটা আড়াআড়ি হয়ে গেছে। আমি ওকে করে দেখি, আমি দেখতে পাচ্ছি পেজটা কিন্তু আমাদের এখানে আড়াআড়ি হয়ে গেছে। তো এই ছিল ল্যান্ডস্কেপে আর পোর্ট্রেটের কাজ। তো আমি এইখান থেকে আমি সাইজটিকে পোর্ট্রেট করে দিচ্ছি। মার্জিন আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের লেফট 1.8 মিলিমিটার চেয়েছে। আমি যদি এটাকে 50 করে দিই, এরপর ওকে করি, আমি দেখতে পাচ্ছি লেফট থেকে আমাদের 50% মার্জিন কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি এটাকে নর্মাল করে দিই যেমন ছিল সেরকম। পেজ সেটআপে গিয়ে এখানটাকে 31.8 এরপর ওকে করে দিই, যেমন ছিল সেরকম কিন্তু হয়ে গেছে। এর পরের অপশান আছে সেন্ড ইমেল। তুমি ডাইরেক্ট এখান থেকে ইমেল পাঠাতে পারো, তার জন্য নেট কানেকশন দরকার, সাথে আউটলুক সফটওয়্যার থাকা অবশ্যই দরকার। এরপরে অপশন আছে অ্যাবাউট ওয়ার্ডপ্যাডের কাজ হচ্ছে কোন নম্বর আমরা ভার্সন ব্যবহার করছি বা আমরা উইন্ডোজের কোন ভার্সনটি ব্যবহার করছি সমস্ত কিন্তু এখানে দেখাবে। তো এইটা হচ্ছে অ্যাবাউটের কাজ।
এরপর এক্সিট মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, ক্লোজ অপশানে যা কাজ এক্সিট অপশানে সেই কাজ, সেই জন্য আমি এক্সিট করছি না। কাট কপি পেস্টের কাজ কি আমি আগেও নোটপ্যাডে দেখেছিলাম। কপি মানে এই লেখাটি আমি চাইছি আরও 2-3 বার লিখবো, আর সেক্ষেত্রে আমি এই লেখাটিকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি অপশানে ক্লিক করব। কপি অপশানে ক্লিক করার পর আমরা যতবার পেস্ট করব আমি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লেখাটি কিন্তু ততবার কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, এই হলো পেস্ট অপশান। আমি একটা লেখাকে যতবার খুশি লিখতে চাইলে কি করব, আমরা সেক্ষেত্রে কপি করে পেস্ট অপশানে ক্লিক করব। কাট অপশানের কাজ কি, আমি চাইছি এই লাইনটা আমার এখানে হবে না, এই লাইনটা আমার এই লুক ফার্স্ট প্যারাগ্রাফের পরে হবে। সেক্ষেত্রে আমি এটা মুছেও লিখতে পারি, কিন্তু যখন অনেক লাইন হবে সেক্ষেত্রে আমি যদি টোটাল এই প্যারাগ্রাফটা লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু লেখাটা লিখতে গেলে আমার প্রচুর টাইম লাগবে। তখন আমরা কি করব, এইটুকু যেটুকু আমি কাট করব সেটুকুকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কাট অপশানে ক্লিক করব। কাট অপশানে ক্লিক করার পর যেখান থেকে তুমি লিখতে চাইছো বা যেখানে লেখাটি বসবে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর পেস্ট করে দিলেই লেখাটি কিন্তু সেখানে অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে। এটি হলো কাট অপশানের কাজ। এর পরের অপশান আছে ফন্ট ফ্যামিলি। ওকে, ফন্ট, আমি যদি এই লেখাটির ফন্টটি চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে চেঞ্জ করবো, এখানে একটা উল্টানো ত্রিভুজের মতো অপশান দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে অনেক রকম ফন্ট আমরা দেখতে পাবো। আমরা যেখানে খুশি যেমন খুশি ফন্ট আমরা ইউজ করতে পারি। আমি যদি এই ফন্টে নিই তো আমি দেখতে পাচ্ছি এখানে ফন্ট ক্লিক করেছি, কিন্তু এখানে কিন্তু ফন্টের কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। কেন হয়নি, কারণ লেখাটি সিলেক্ট করা নয়। যখন এই যা কিছু কাজ করা হবে লেখাটিকে সিলেক্ট করা অতি অবশ্যই দরকার। তো আমি এই লেখাটিকে প্রথমে সিলেক্ট করে নিই, এরপর আমি ফন্টের পাশে উল্টানো ত্রিভুজের কাছে এখানে ক্লিক করলাম। এরপর আমি যেমন ফন্ট নেবো এখানে কিন্তু সেরকম ফন্টের চেঞ্জ কিন্তু হচ্ছে। তো এখান থেকে যেমন ফন্ট তুমি চুজ করবে এখানে কিন্তু সেই ফন্টের প্রিভিউ কিন্তু শো করবে। আমি এখান থেকে এই ফন্টটিকেই সিলেক্ট করছি। এই ফন্টটি নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু এই ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপর এসে সাইজ। এখন যদি সাইজ আমি 72 করি আমার কিন্তু সাইজ কিন্তু এখানে 1 ইঞ্চিও বাড়ছে না। ঠিক আছে, কেন বাড়ছে না, কারণ লেখাটি আমার সিলেক্ট করা নাই। লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি যদি ফন্টের সাইজ বাড়াই তবেই কিন্তু বাড়বে। সবসময় যা কিছু কাজ করবে সিলেক্ট করে কাজ করবে, কাজ করতে সুবিধা হবে এবং কাজটি প্রপারলি হবে। তো আমরা এখান থেকে কিন্তু সাইজটা বাড়াতে পারি, যত খুশি সাইজ নিতে পারি। সর্বনিম্ন সাইজ হচ্ছে 8, সর্ববৃহৎ সাইজ হচ্ছে 72। এর উপরেও করতে পারো। তার জন্য কি করবে, তার জন্য এই বক্সের মধ্যে তোমাকে কিন্তু তার সেই সাইজটা কিন্তু লিখে, আমি লিখছি 100। তো দেখছি আমাদের 100 সাইজ হয়ে গেছে। ওকে, কিন্তু আমি প্রপারলি এটাকে 20 রেখে দেবো, বা 20 কম রেখে দিচ্ছি, 12। ওকে, এরপরে আছে ইনক্রিজ আর ডিক্রিজের মতো অপশান আছে। এই অপশানে ক্লিক করলে আমার এই ফন্টটি সিলেক্ট করে নিই তবে বুঝতে পারবো। আমি এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি, আমার 2 ঘর করে কিন্তু ফন্টের সাইজ বাড়ছে। দেখো 14 হলো, ক্লিক করলে 16 হচ্ছে, 18 হচ্ছে, 20 হচ্ছে। 2 ঘর করে কিন্তু ফন্টের সাইজ বাড়বে, কিন্তু আমার মনে হয় এখান থেকেই সব কিছু সুবিধা। আমি যদি আবার এটাকে যদি এই অপশানে ক্লিক করি তাহলে 2 ঘর করে কিন্তু সাইজ কমবে। 18, 16, 14, 12, 11। ওকে, এইভাবে কিন্তু এটাকে সাইজ বাড়বে, এটাতে কিন্তু সাইজ কমবে। এরপরে অপশান আছে বি ফর বোল্ড। বোল্ডের কাজ হচ্ছে লেখাকে মোটা করা। আমি যদি এই লেখাটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর বিতে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি লেখাটা হালকা মোটা হয়ে গেছে। ওকে, আমি আবারও এটাকে ক্লিক করে দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, এরপর বি অপশানে ক্লিক করি, লেখাটি কিন্তু অটোমেটিক বোল্ড মানে মোটা হয়ে গেছে। এর পরের অপশান আছে আই ফর ইটালিক। ইটালিক মানে হচ্ছে লেখাটি বেঁকে যাবে। আমি যদি এই লেখাটিকে সিলেক্ট করি, এরপর আই অপশানে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি লেখাটি কিন্তু হালকা বেঁকে গেছে। আমি আবারও এটা সিলেক্ট করে দেখাচ্ছি, আমি এই অপশানটি সিলেক্ট করলাম, এরপর আমি যদি আই অপশানে ক্লিক করি তো দেখতে পাচ্ছি লেখাটি কিন্তু আমার বেঁকে যাচ্ছে। বিতে বোল্ড মানে লেখাটি মোটা হবে, আই ফর ইটালিক মানে লেখাটি হালকা বেঁকে যাবে। ইউ ফর আন্ডারলাইন, আমাদের অনেক সময় অনেক কিছু লেখার নিচে আন্ডারলাইন করা দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা কম্পিউটার মাধ্যমে করতে গেলে আমরা এই ইউ অপশানে ক্লিক করব। সাপোজ আমার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যে আন্ডারলাইনে ক্লিক করব তো আমি দেখতে পাচ্ছি এই লেখাটির তলায় কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। আমি এই লাইনটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি ইউতে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এর তলাতে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তো ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন, বি এর কাজ হচ্ছে মোটা করা, আই এর কাজ হচ্ছে এর পরের অপশন আছে স্ট্র্যাক থ্রু। স্ট্র্যাক থ্রু কাজ হচ্ছে তুমি হয়তো কোনো লেখাকে তোমাকে চেক করতে দিয়েছে, তুমি চেক করছো এবং ভুল আছে, সেই লেখাগুলি তোমাকে কাটবে কি করে। আমি সাপোজ ধরো এখানে ইনসার্ট বানানটি আমার ভুল আছে,
তো আমি এই ইনসার্ট লেখাটিকে সিলেক্ট করে আমি যদি স্ট্যাক টুর অপশানে ক্লিক করি তো দেখাচ্ছে লেখাটি কিন্তু ভুল হয়েছে, একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমি এখান থেকে ডিজাইন অপশন বানানটিকে সিলেক্ট করছি এবং যদি আমি স্ট্যাক টু করি তো আমি দেখতে পাচ্ছি লেখাটিকে এখানে কেটে দিয়েছে। আমি ক্রিয়েট ওয়ার্ডটিকে সিলেক্ট করছি, এরপর আমি যদি স্ট্যাক টু অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্রিয়েট ওয়ার্ডটিকেও কিন্তু এখানে কেটে দিয়েছে। তো এই হলো স্ট্যাক থ্রুর কাজ। কোনো কিছু কাটার ক্ষেত্রে আমরা এই অপশনটিকে ব্যবহার করতে পারি। এরপরে আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, কীভাবে করব আমরা, তার জন্য আমি একটু মুছে নিচ্ছি এবং এখানে লিখছি আমরা বীজগণিতের ফর্মুলা পড়েছি A2 প্লাস B2। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমি লিখেছি A2 প্লাস B2। বীজগণিতে আমরা মাধ্যমিকের সময় পড়েছিলাম A স্কোয়ার প্লাস B স্কোয়ার, কিন্তু এখানে 2টা কিন্তু এর মাথায় থাকে। তো আমরা মাথায় কিভাবে দেবো, তখনই আমরা এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ইউজ করব। আমি 2টাকে মাথায় দিতে গেলে যেটা মাথায় দেবো সেটাকে সিলেক্ট করব, এরপর আমরা সুপারস্ক্রিপ্ট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি 2টা আমাদের কিন্তু এর মাথায় হয়ে গেছে। এই 2টাকেও সিলেক্ট করব, আমরা এটাকে কিন্তু সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। তা দেখতে পাচ্ছি এই 2টাও কিন্তু মাথায় হয়ে গেছে। সুপারস্ক্রিপ্ট মানে উপরে হবে আর সাবস্ক্রিপ্ট মানে নিচে। আমি যদি এর অপোজিট করি তার মানে সাবস্ক্রিপ্ট, এটি করলে এটা নিচে হচ্ছে। আমরা এটাকেও সিলেক্ট করি, এটা করি, এটা নিচে হচ্ছে। সুপারস্ক্রিপ্টে উপরে হবে, সাবস্ক্রিপ্টে নিচে হবে। এখানে প্রিভিউ দেখিয়ে দিচ্ছে এক্সের নিচে 2 আছে, এটা এক্সের উপরে 2 আছে, মানে এটাই উপরে হবে, এটাই নিচে হবে। ওকে, এরপরে আছে হাইলাইট কালার। আমরা কোনো কিছু আমাদের ইম্পর্টেন্ট হলে সেই জায়গাগুলোকে আমরা হাইলাইট করে রাখি। আমি চাইছি এখানে হোয়েন লেখাটি খুব ইম্পর্টেন্ট সাপোজ, তাহলে আমরা এটাকে হাইলাইট করে রাখবো। তাহলে আমরা এই হাইলাইট বাটনে ক্লিক করব, এরপর আমরা এটাকে হাইলাইট করে রাখার জন্য আমরা হাইলাইট অপশানে ক্লিক করব। আবারও আমরা চাইছি ইনসার্ট ওয়ার্ডটি খুব ইম্পর্টেন্ট, তো আমরা এটাকে সিলেক্ট করার পর সবসময় সিলেক্ট করাটা মাস্ট, সিলেক্ট না করলে কোনো কাজ হবে না। সিলেক্ট সেই জন্য সবসময় করতে হবে। ইনসার্ট অপশানে ক্লিক করার পর আমরা এখানে হাইলাইট অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট ওয়ার্ডটিও কিন্তু হাইলাইট হয়ে গেছে। কভার ওয়ার্ডটিকে সিলেক্ট করলাম, হাইলাইট করলাম। লুক ওয়ার্ডটিকে সিলেক্ট করছি, হাইলাইট করছি। এইভাবে যে ওয়ার্ডগুলি আমাদের কাছে ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু আমরা হাইলাইট করার জন্য আমরা হাইলাইট টুলটাকে ইউজ করে থাকি। এর পরের টুল আছে কালার। কালারের সাহায্যে আমরা কোনো ফন্টের কালার কিন্তু চেঞ্জ করতে পারি, তার জন্য সিলেক্ট করা খুব দরকার। আমরা সিলেক্ট করে নিচ্ছি, এরপর আমি এখান থেকে যে কালার চেঞ্জ করার জন্য আমরা উল্টানো ত্রিভুজের কাছে ক্লিক করব। এরপর যেমন কালার নেবো কিন্তু সেরকম কালারে কিন্তু আমাদের লেখাগুলি হয়ে যাচ্ছে। যেমন খুশি কালার এখান থেকে চুজ করলে আমাদের কিন্তু সেই রকম কিন্তু কালারের লেখা হয়ে যায়। আমি রেড কালারটি সিলেক্ট করলাম, তো আমাদের সামনে কিন্তু লেখাটি কিন্তু রেড কালারের হয়ে গেছে। ওকে, এই হলো ফন্ট ফ্যামিলি কাজ। পরের অপশান আছে ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ। আমরা যদি এই ইনক্রিজ অপশানে ক্লিক করি, আমি এইটুকু সিলেক্ট করছি, তাহলে আমাদের কিন্তু সামনে অনেকটা জায়গা পেজ দেবে এরা। আমরা যদি এখানে ক্লিক করি তো সামনে দেখতে পাচ্ছি অনেকটা জায়গায় ছেড়ে দিচ্ছে, পেজ হচ্ছে, পেজ বাড়ছে আমাদের। ঠিক তার অপোজিট হচ্ছে ডিক্রিজ, মানে আমাদের সামনে কিন্তু পেজটা কমে যাচ্ছে। ওকে, এই হলো ডিক্রিজ আর ইনক্রিজ বাটনের কাজ। এর পরের অপশান আছে বুলেট। বুলেট অপশানের কাজ কি, আমি হয়তো এখানে কিছু জায়গার নাম লিখবো, সেক্ষেত্রে আমরা বুলেট ইউজ করতে পারি। এখান থেকে আমরা বুলেটটাকে ইউজ করলাম, এরপর আমি এখান থেকে নানা রকম জায়গার নাম লিখছি, কলকাতা, তারপর আমি লিখছি বারওয়ান, হাওড়া অ্যান্ড কালনা। প্রত্যেকটা লেখার সামনে কিন্তু একটা করে বুলেট কিন্তু শো হচ্ছে। এই বুলেটের কাজ হচ্ছে প্রত্যেকটা লেখার সামনে একটা করে বুলেট কিন্তু শো করানো। আমি যদি এইগুলোকে সিলেক্ট করে আমি যদি বুলেট না দিয়ে নাম্বার দিই তাহলে নাম্বার আসবে আমাদের সামনে। আমরা যদি ABC নিই ABC আসবে, বা রোমান হওয়ার পরে 1 2 3 নিলে 1 2 3 4ই আসবে। এইটা হলো বুলেটের কাজ। আমরা যদি এখানে নান করে দিই তাহলে কিন্তু সব কিন্তু মুছে যাবে। ওকে, এর পরের অপশানের কাজ হলো লাইন প্রেসিং। ওকে, লাইন প্রেসিং কাজ কি, আমি এই লেখাটিকে সিলেক্ট করি, এরপর যদি আমি এখান থেকে 2 করে দিই, আমি দেখতে পাচ্ছি একটা লাইন থেকে একটা লাইনের যে গ্যাপ সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমি আবারও সিলেক্ট করছি, এরপর আমরা যদি এটাকে 1 করে দিই তাহলে একটা লেখার মধ্যে একটা লেখার গ্যাপটা কিন্তু অনেকটা কমে গেছে, নেই বললেই চলে। এইভাবে আমরা কিন্তু লাইন প্রেসিং রাখি। লাইন প্রেসিং মিনিমাম 1.5 বা 1.15 রাখাটাই দরকার। একটা লেখার থেকে একটা লেখার যে গ্যাপ সেটুকু এইভাবেই রাখা দরকার। তো আমরা এখান থেকে লেখার মাঝে যে গ্যাপ সেটাকে কিন্তু বাড়ানো কমানো করতে পারি। ওকে, এর পরের অপশন আছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট। ওকে, তো আমি যদি এই লেখাটিকে সিলেক্ট করি
আমার এই লেখাটি কিন্তু লেফটই আছে। ওকে, আমি যদি এটাকে যদি রাইটের অপশানে ক্লিক করি লেখাটি কিন্তু রাইট হয়। যদি লেখাটিকে যদি সেন্টারের অপশানে ক্লিক করি তাহলে কিন্তু লেখাটি কিন্তু পেজের মাঝ বরাবর হয়ে গেছে। লেফটের কাজ হচ্ছে লেখাটি গিয়ে বাঁ দিকে আসবে, রাইটের কাজ লেখাটি ডান দিকে হবে এবং সেন্টারের কাজ লেখাটি পেজের মাঝ বরাবর হবে। ওকে, এর পরের অপশন আছে জাস্টিফাই। জাস্টিফাই অপশনে খুব একটি সুন্দর কাজ, তার জন্য আমি একটি প্যারাগ্রাফ লিখে নিচ্ছি। ওই প্যারাগ্রাফের প্রথমের দিকটা তো সমান আছে কিন্তু যেখানে শেষ হচ্ছে প্রত্যেক লাইন কিন্তু সমান নয়, এবড়ো খেবড়ো হয়ে আছে। তো জাস্টিফাই কাজ হচ্ছে দুটো দিককে সমান করা। তো তার জন্য কি করবো, আমি লেখাটাকে প্রথমে সিলেক্ট করে নিই। খুব একটি দারুণ কাজ জাস্টিফাই। আমি যেই জাস্টিফাই অপশানে ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি লেখার প্রথম এবং শেষের দিকটা কিন্তু সমান হয়ে গেছে, দুটো দিক কিন্তু সমান, একটা ম্যাজিকের মতো। তো জাস্টিফাই লেখার ক্ষেত্রে আমরা এই জাস্টিফাই অপশনটা ইউজ করে থাকি যাতে দুটো দিক লেটারের সমান হয়। তো তোমরা এই জাস্টিফাই অপশনটি ইউজ করে দেখতে পারো। এর পরের অপশন আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে যে লেফটের দিকে কত সেন্টিমিটার মার্জিন তুমি দিতে চাইছো, আমি যদি লেফটে 5 সেন্টিমিটার ওকে করো, তো লেফটের দিকে 5 সেন্টিমিটার। এইখানে যেমন দেখিয়েছিলাম ডিক্রিজ ইনক্রিজ, ঠিক সেম প্রসেস, সেম তুমি এখান থেকে তুমি সেটাকে করতে পারো। ওকে, আমি এইটাকে আমি 0 করে দিচ্ছি। লেফটে কত রাখছো, রাইটে কত, ফার্স্ট লাইনটা কত দিচ্ছ, আমি শুধু ফার্স্ট লাইনটা চাইছি, আমি এখানে ফার্স্ট লাইনটা 10 চাইছি। তাহলে 10 সেন্টিমিটার আমার কিন্তু এই ফার্স্ট লাইনটা কিন্তু পেস বা গ্যাপ হয়ে গেছে। ওকে, এইটা হলো মার্জিনের কাজ। লাইন পেসিং এখানে আছে, আমি উপরে দেখিয়েছিলাম লাইনের মাঝে একটা লাইন থেকে একটা লাইন কতবার পেসিং হবে, এটা কিন্তু তুমি এখান থেকেও করতে পারো। ওকে, অ্যালাইনমেন্ট আছে জাস্টিফাই লেফট রাইট সেন্টার, যেটা আমি এখান থেকে দেখেছিলাম জাস্টিফাইড করলে দুদিকটা সমান হবে। তো জাস্টিফাই এখান থেকেও তুমি করতে পারো এবং বাইরে থেকে করাটাই সবথেকে বেটার। এরপরে ট্যাব অপশন। ট্যাব অপশন দেখানোর আগে আমি এই প্যারাগ্রাফটা মুছে নিচ্ছি। ট্যাব অপশন আমরা বায়োডাটা বা সিভি তৈরির ক্ষেত্রে কাজে ব্যবহার করি। আমরা এই ট্যাব অপশনে ক্লিক করলাম, এরপর আমরা একটা ট্যাব সেট করছি। এখানে যে রোলার লাইনটা আছে সেই অনুযায়ী একটা সেট 0.2 সেট করছি, আর একটা দিচ্ছি 3.5। এরপর আমি সেট করে এটা ওকে করছি। তো আমরা দেখতে পাচ্ছি 3.2 অ্যান্ড 3.5 এর কাছে দুটি এলের মতো চিহ্ন হয়ে গেছে। আমি যদি এখানে লিখি নেম, এরপর যদি ট্যাব প্রেস করি তাহলে আমার প্রথম যে ট্যাবটি যেখানে আছে 3.2 সেখানে কিন্তু ট্যাবের কার্সারটি চলে এসেছে। এরপর আমি এখানে কোলন দিয়ে আমি এখানে নামটা লিখছি, এন্টার। ট্যাব দিয়ে আমি কোলন দিয়ে আমি নামটাকে লিখছি। তো আমরা টিএইচটাকে যেহেতু এখানে সঙ্গে হয় না, টিএইচটা উপরে হয়, সেই জন্য আমরা টিএইচটুকু সিলেক্ট করে আমরা এটাকে সুপার স্কিপ করে দেবো 12 জুলাই। ওকে, এইভাবে কিন্তু আমরা বায়োডাটা তৈরি করতে পারি ট্যাব পজিশনের মাধ্যমে। তো এই হলো ট্যাবের কাজ। ট্যাবটাকে ক্লিয়ার করতে গেলে আমরা ট্যাব অপশানে আবার ক্লিক করব, এরপর এখানে ক্লিয়ার অলগুলো ওকে করে দিলেই আমার সামনে কিন্তু ট্যাবগুলো কিন্তু মুছে যাবে। ওকে, এরপরে পিকচার। আমরা পিকচার অপশানে ক্লিক করে আমাদের কম্পিউটার থাকা যে কোনো একটি পিকচার কিন্তু আমরা এই ওয়ার্ডপ্যাডের ফাইলের মধ্যে কিন্তু ওপেন করতে পারি। তো আমি পিকচারে ক্লিক করে আমি একটি পিকচার ওপেন করে নিচ্ছি। পিকচারটি ওপেন হয়ে যাওয়ার পর পিকচারটির উপর ক্লিক করলে আমরা তার চারদিকে একটি ডট ডট অপশান দেখতে পাবো। এই অপশানগুলির সাহায্যে আমরা পিকচারটিকে ছোট বড়, আমরা চওড়া আড়াআড়ি কিন্তু করতে পারি এবং এটিকে পেজের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে সাজাতে পারি। ওকে, এই হলো পিকচার কাজ। আমি যদি ভাবে আমার পিকচার পছন্দ হয়নি, পিকচারটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট বাটন কি করে, আমি চাইছি কোনো কিছু হাতে এঁকে আমি এখানে বসাবো, সেক্ষেত্রে আমরা পেন ড্রয়িং অপশন ব্যবহার করতে পারি। আমরা পেন ড্রয়িংয়ে ক্লিক করব, এরপর আমরা কিছু এখানে আঁকবো বা লিখবো। আমি যেমন এখানে একটা শেপ এঁকে দিচ্ছি। এরপর আমরা যদি এটা ক্লোজ করে দিই তো দেখতে পাচ্ছি আমাদের এটাও কিন্তু এই অ্যাঙ্গেলগুলো দিয়ে বড় ছোটো করতে পারি। এটাও কিন্তু আমাদের ওয়ার্ডপ্যাডের পেজের মধ্যে কিন্তু চলে এসেছে। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি।
এরপর ডেট অ্যান্ড টাইম অপশনের মাধ্যমে এখানে যে কোনো ডেট অ্যান্ড টাইমের ফরম্যাট আমরা পেজের মধ্যে ইনসার্ট করতে পারি। আমি যেমন খুশি ডেট অ্যান্ড টাইমের ফরম্যাট কিন্তু আমরা পেজের মধ্যে এখান থেকে সহজে ইনসার্ট করে নিতে পারি। ওকে, এরপর হচ্ছে ইনসার্ট অবজেক্ট। অবজেক্টের মাধ্যমে আমরা কোনো ওয়ার্ডপ্যাডের কাজকে বা এক্সেলের কাজ কিন্তু আমরা এই ওয়ার্ডপ্যাডের ফাইলে ওপেন করতে পারি। আমরা যদি ইনসার্ট অবজেক্ট ক্লিক করি, এখানের মধ্যে আমি এমএস ওয়ার্ড অপশানটিকে ওপেন করছি। আমরা এই ওয়ার্ডের মধ্যে আমরা এখানে কিছু লিখে দিচ্ছি। এখানে একটি ছবি আমি ইনসার্ট করে দিচ্ছি। এরপর যদি আমরা এটা ক্যান্সেল করি, তো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্যাডের পেজের মধ্যে কিন্তু চলে এসেছে। আমরা এই অ্যাঙ্গেলগুলোকে ধরে এটাকে ছোট বড় করতে পারি। তো আমরা ইনসার্ট অবজেক্টের কাজ বুঝতে পারলাম। ইনসার্ট অবজেক্টের মাধ্যমে আমরা কোনো ওয়ার্ডপ্যাড বা এক্সেলের কোনো কিছু লেখাকে আমরা ওয়ার্ডপ্যাডের পেজের মধ্যে কিন্তু ইনসার্ট করতে পারি। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে আছে ফাইন্ড। ফাইন্ড অপশনের কাজ আমি নোটপ্যাডে দেখিয়েছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ফাইন্ড মানে হচ্ছে দেখা, তার জন্য আমি একটি প্যারাগ্রাফ এখানে ইনসার্ট করে নিচ্ছি। এরপর আমরা ফাইন্ড অপশনে ক্লিক করব। এরপর আমরা এই প্যারাগ্রাফের মধ্যে কোন ওয়ার্ডটিকে খুঁজতে চাইছি সেটা কিন্তু আমরা এই বক্সের মধ্যে লিখব। আমি এই পেজের মধ্যে আমরা অন কোথায় কোথায় আছে দেখব, অন। তো আমি এখানে অন লেখার পর যেই ফাইন্ড নেক্সটে ক্লিক করব, আমাকে দেখাচ্ছে প্রথমেই অন আছে, এরপরে এই জায়গাটায় অন আছে, এরপরে এই জায়গাটায় অন আছে। এইটা কোনো একটা ওয়ার্ডের মধ্যে আছে অন। ওকে, কন্ট্রোলস ওয়ার্ডের মধ্যে এখানে কিন্তু অনটা আছে। এরপর কোথায় আছে, এরপর এখানে আছে। তো আমরা এইভাবে আমরা কিন্তু খুঁজতে পারি অনটা কোথায় কোথায় আছে। কিন্তু আমরা যদি ম্যাচ কেস অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু কোথাও অন দেখাবে না। আমি যদি ম্যাচ কেসে ক্লিক করে আমরা যদি ফাইন্ড করি, দেখাচ্ছে যে ওয়ার্ডপ্যাড হ্যাজ ফিনিশ সার্চিং দিস ডকুমেন্ট। কোথাও কিন্তু অন কিন্তু এটা খুঁজে পাচ্ছি না। কিন্তু কেন পাচ্ছি না? অন তো আছে। আমি এটা আগে দেখেছি, ম্যাচ কেস করা মানে হচ্ছে আমরা এই বক্সে যেমন লিখেছি সেই রকম কিন্তু হুবহু কিন্তু এই পেজে থাকতে হবে। আমি কিন্তু এখানে ক্যাপিটালে অন লিখেছি, কিন্তু এখানে সব আমার স্মল লেটারে অন আছে, সেই জন্য খুঁজে পাচ্ছে না, যেহেতু আমি এই বক্সে ক্লিক করেছি বলে। ওকে, তো আমি এই বক্সে দিয়ে আনহাইড করে দিই বা বক্সে আনটিক করে দিই, তাহলে কিন্তু আমাকে অনগুলা কিন্তু আবার দেখাচ্ছে। ওকে, কিন্তু এই বক্সে কাজ কি, এই বক্সে কাজ ক্লিক করলে কি হবে, যে কোনো ওয়ার্ডের মধ্যে অন থাকলে সেটাকে আর দেখাবে না। আমার যেমন এখানে দেখাচ্ছিল না কন্ট্রোলস ওয়ার্ডের মধ্যে অন আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি এই বক্সে টিক মারি তাহলে কিন্তু আর দেখাবে না এখানের মধ্যে অন আছে কিনা। তো আমি এটাকে আবার রিপিট করে দেখাচ্ছি। আমি এখানে থেকে আমি এই বক্সে ক্লিক করলাম, এরপর আমি যদি ফাইন্ড নেক্সট করি, আমাকে অন এখানে আছে, এরপর অন হয়তো এখানে আছে, ঠিক আছে। তা এই অনটাকে না দেখিয়ে এই অনটাকে ওরা শো করবে। ওকে, কারণ আমি এই বক্সে টিক মেরেছি বলে আমাদের কিন্তু কোনো ওয়ার্ডের মধ্যে অন কে আর শো করছে না। তো এই হলো ফাইন্ডের কাজ। এরপর রিপ্লেস অপশন আছে। রিপ্লেসের কাজ হলো কোনো কিছু পরিবর্তন করা। তো ফাইন্ড ওয়ার্ড বক্সে যেটা পরিবর্তন করতে চাইছি সেই ওয়ার্ডটি লিখবো। আমরা কোনটা পরিবর্তন করতে চাই, অনটা। এবং রিপ্লেস উইথ বক্সে যেটা হবে, আমি অনের ক্ষেত্রে বোঝানোর সুবিধার্থে 1 2 3 লিখি, বুঝতে পারবে। তাহলে আমার অন প্রথমে আছে, এখানে আছে, আরও অনেক জায়গায় আছে অন, সব জায়গায় কিন্তু 1 2 3 হয়ে যাবে। ফাইন্ড নেক্সট করে করে দেখলে একটা একটা করে তুমি চেঞ্জ করে করে করতে পারো। আমি চাইছি এই ওয়ানটাকে চেঞ্জ করতে চাইছো, হ্যাঁ চেঞ্জ করতে চাইছো, তাহলে রিপ্লেস করে দাও, দেখো 1 2 3 হয়ে গেছে। এই ওয়ানটাকে চেঞ্জ করতে চাইছো না, আমি চেঞ্জ করতে চাইছি না, ফাইন্ড নেক্সট করো। এটা করতে চাইছো, হ্যাঁ এটা করতে চাইছি, রিপ্লেস করো। কিন্তু তুমি যদি রিপ্লেস অল করো তাহলে দেখো সব অনগুলো কিন্তু 1 2 3 হয়ে গেছে। 1 2 3 1 2 3 1 2 3, এইখানে একটা অন আছে 1 2 3। ওকে, এই হলো ফাইন্ড আর রিপ্লেস অপশনের কাজ। সিলেক্ট অল অপশনের সাহায্যে টোটাল প্যারাগ্রাফ সিলেক্ট হবে। আমরা যেটা মাউস দিয়ে সিলেক্ট করছি সেটা তুমি ডাইরেক্ট এই মেনু থেকে এই অপশন থেকে করতে পারবে সিলেক্ট অলের মাধ্যমে। এরপর আছে ভিউ মেনু। ভিউ মেনুর মধ্যে জুম ইন আছে। যতবার তুমি জুম ইন করবে আমাদের পেজের লেখা কিন্তু সাইজ বাড়ছে না, পেজের সাইজ কিন্তু বাড়ছে। এখানে কিন্তু সাইজটা শো হচ্ছে 160। আমি এখান থেকেও জুম ইন করতে পারি, এখান থেকেও করতে পারি, সেম কাজ। আবার এখান থেকে জুম আউট করতে পারি, এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। আর 100% করলে অ্যাকচুয়ালি সাইজ সেটা কিন্তু এখানে 100% হয়ে যাবে। এখানে দেখাচ্ছে 100% হয়ে যাচ্ছে। তাহলে জুম ইনের মাধ্যমে আমরা পেজের সাইজ বাড়াতে পারি, জুম আউটের মাধ্যমে পেজের সাইজ কমাতে পারি, এবং অ্যাকচুয়ালি সাইজ করার জন্য আমরা 100%-এ ক্লিক করব। রোলার লাইনটাই আমাদের এখানে ঠিক আছে। আমি যদি একটা আনটিক করি, আমাদের সামনে উপরে কিন্তু রোলার লাইনটা কিন্তু হাইট হয়ে গেছে। আমরা এখানে যদি ক্লিক করি
আবারও কিন্তু রুলার লাইনটা আমাদের সামনে কিন্তু শো করছে। ওকে, স্ট্যাটাস বারটাই যদি আমরা আনটিক করি, আমাদের নিচেই যে স্ট্যাটাস বার ছিল যেখানে আমরা জুম ইন জুম আউট করতো সেটা কিন্তু হাইড হয়ে গেছে। আমরা যদি আবার এটাকে অন করি তাহলে আমাদের সামনে কিন্তু স্ট্যাটাস বারটি আবার শো হচ্ছে। ওকে, এরপরে আছে ওয়ার্ড্র্যাপ। ওয়ার্ড্র্যাপের মধ্যে আমার র্যাপ টু রুলার করা আছে। আমরা যদি নো র্যাপ করি, নো র্যাপ করলে আমাদের লেখাটি কিন্তু কোনো শেষ নাই, একটা পেজের মধ্যে যতদূর আছে ততদূর খুশি কিন্তু লেখাটা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে র্যাপ টু উইন্ডো করি তাহলে আমাদেরকে এই উইন্ডো বরাবর লেখাটি কিন্তু শেষ হচ্ছে। আর যদি এটাকে র্যাপ টু রোলার করি তাহলে আমরা রোলার বরাবর কিন্তু লেখাটি শেষ হচ্ছে, এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে। তো আমরা এই অপশনটাই সবসময় সিলেক্ট করে রাখবো। আর একটা আছে মেজারমেন্ট ইউনিট। আমাদের এই রুলারটা হচ্ছে সেন্টিমিটার অনুযায়ী আছে। আমি ইঞ্চ করলে এটা ইঞ্চ হয়ে যাচ্ছে, পয়েন্টস করলে পয়েন্টস হচ্ছে, ফিক্স করলে ফিক্স হচ্ছে, আমি এটাকে সেন্টিমিটার করে রাখছি। তো এই ছিল আজকের ওয়ার্ডপ্যাডের সব কাজ। কোথাও যদি কোনো অপশান বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি সেই অপশানগুলোকে নিয়ে আবার আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজ এইটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।